রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির আলোচনায় এ আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জন্য আওয়ামী লীগকে দায়ী করেন আলোচনা সভায় উপস্থিত বিএনপি নেতারা। তারা বলেন, স্বাধীনতার সুফল তখনই পাওয়া যাবে যখন দেশে পরিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে। বিএনপি মহাসচিব শঙ্কা প্রকাশ করেন, মহান মুক্তিযুদ্ধকে পেছনে ফেলার ষড়যন্ত্র চলছে। স্বাধীনতার ইতিহাস যাতে কেউ বিকৃত করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। রাজনৈতিক দল প্রসঙ্গে বক্তব্য দেওয়ার সময় উপদেষ্টাদের আরও সতর্ক থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এমন এমন কথা বলছি, এমন এমন সমস্ত উক্তি করছি, মন্তব্য করছি যেগুলো আমাদের নিজেদেরই ক্ষতি করছে। আজকে কেউ ভুলে যাচ্ছি আমরা যে একটা চরম ক্রান্তিকর সন্ধিলগ্নে আমরা এগোচ্ছি। আমরা একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেটাকে পরাজিত করে আমরা একটা নতুন ব্যবস্থার দিকে যেতে চাই। যদি রাজনীতিকরাই সংস্কার করেন তাহলে এতদিন কি করেছেন তারা? এই প্রশ্ন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রশ্ন তোলেন। বলেন, রাজনীতিকরাই যদি সংস্কার করতে পারতেন তাহলে তাদেরকে দায়িত্ব নিতে হতো না। ছাত্র জনতার আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের, আসে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরে সংবিধান, নির্বাচন থেকে শুরু করে নানা খাতে সংস্কারে করা হয় 11টি কমিশন। সংস্কার ও নির্বাচন নিয়ে নানা আলোচনার মধ্যে সম্প্রতি উপদেষ্টা নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। অন্যদিকে লন্ডন থেকে ফিরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যেসব সমস্যা হচ্ছে তা মোকাবিলায় ন্যূনতম সংস্কার করেই নির্বাচন দেয়া দরকার। ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়া যায়। এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। এই পরিস্থিতিতে রাজধানীতে এক অনুষ্ঠানে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, রাজনীতিবিদরা যদি নির্বাচন সহ সব সমস্যার সমাধান করতে পারতেন তাহলে তত্ত্বাবধায়ক সরকারকে আবার ফিরিয়ে আনতে হতো না। ফিরিয়ে আনতে হবে। তারা যদি সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন তাহলে তারা তো তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা তুলতেন না। তাহলে কেন তারা বলতেছেন তত্ত্বাবধায়ক সরকারের সংশোধনীটা বাতিল করে দেওয়াটা ভুল ছিল? তিনি প্রশ্ন তুলেছেন, সংস্কার যদি রাজনীতিবিদরাই করেন তাহলে বিগত বছরগুলোতে কি করেছেন দেশের রাজনীতিবিদেরা? তারা যখন সমস্ত সমস্যার সমাধান করে ফেলবে, তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদেরকে দিয়েছে? তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে? অবশ্য নির্বাচনের রূপরেখা নিয়ে শেষ কথাটি প্রধান উপদেষ্টা জানাবেন বলেই মনে করেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে এখন নির্বাচন হলে কোন দলকে ভোট দেবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি 38% মানুষ। বাকিদের মধ্যে 16% বিএনপিকে, 11% জামায়াতে ইসলামীকে এবং 9% ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের পালস সার্ভের দ্বিতীয় ধাপের জরিপে এমন চিত্র উঠে এসেছে। বৃহস্পতিবার জরিপের তথ্য প্রকাশ করা হয়। এতে দেখা যায় 3% মানুষ অন্যান্য ইসলামী দল ও 1% জাতীয় পার্টিকে ভোট দেওয়ার কথা বলেছেন। শিক্ষার্থীরা নতুন কোনো রাজনৈতিক দল গঠন করলে তাদের ভোট দেওয়ার আগ্রহ দেখিয়েছেন 40% ভোটার। দেশের বর্তমান রাজনীতি ও অর্থনীতি নিয়ে আশাবাদী 37% মানুষ আর হতাশ 29%। জরিপে গ্রাম ও শহরে বিভিন্ন শ্রেণী পেশার 4158 জনের মতামত নেওয়া হয়। নীরব এলাকা ঘোষণার পর বিমানবন্দর এলাকায় বেজে চলেছে হর্ন। একই পরিস্থিতি সচিবালয় এলাকারও। কোনো চালকই মানছেন না নির্দেশনা। তারা বলছেন, সড়কে হর্ন ছাড়া যানবাহন চালানো কঠিন। এমন পরিস্থিতিতে ডিসেম্বরের মধ্যেই শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালাকে আইনে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে ক্ষমতা দেয়া হবে পুলিশকে।
শুক্রবার দুপুর 12:30 বিমানবন্দর সড়কের নিকুঞ্জ এলাকা অবিরাম বাজছে হর্ন, যদিও সম্প্রতি এলাকাটিকে ঘোষণা করা হয় নীরব হিসেবে। নিয়ম মানতে দেখা যায়নি কাউকেই। সবচেয়ে বেশি হর্ন বাজায় প্রাইভেট কার ও বাইক চালকরা। এ কারণে শব্দ দূষণের দিক দিয়ে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি এসব এলাকায়। অনেক কিছু শোনা যায় না, আমরা অনেক খারাপ রাস্তাঘাটে থাকি, আমার কাছে অনেক বিরক্ত লাগে। 12 ঘন্টা ডিউটি করি, সকাল থেকে রাত 8টা পর্যন্ত। এই জায়গায় গাড়ি হয়রানি জ্বালা, কিছু শোনা যায় না, অনেক সমস্যা হয় আমাদের। চালকদের দাবি সড়কে হর্ন ছাড়া যানবাহন চালানো কঠিন। কারণ হিসেবে তারা বলছেন, সড়কের পথচারীরা শৃঙ্খলা মানেন না, ফুটওভার ব্রিজ ব্যবহার না করে যত্রতত্র পার হন সড়ক। এমন পরিস্থিতিতে হর্ন না দিলে দুর্ঘটনা আরও বাড়বে। জ্যামজট লেগে গেছে, জ্যামজটের কারণে হর্ন বাজাইলাম। যেগুলো বাস আছে এগুলা ডাইনে বামে সাইড করে দাঁড়ায় থাকে, এজন্যই হর্ন দিতে হয়, তাছাড়া তারা শোনে না। কানে সমস্যা, একটু হর্ন দিলে তারপরে মানুষ সরে, নাইলে সরে না, এই জন্য হর্ন বাজাই। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধি অনুযায়ী আবাসিক এলাকায় শব্দের মাত্রা রাত 9টা থেকে ভোর 6টা 45 ডেসিবেল আর দিনের অন্য সময় থাকবে 55 ডেসিবেল। বাণিজ্যিক এলাকায় তা যথাক্রমে 60 থেকে 70 ডেসিবেল। পরিবেশ বন জলবায়ু উপদেষ্টা জানান, হর্নের শব্দে সচিবালয়ে কাজ করা কঠিন। পরিবেশ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে করা হচ্ছে টাস্ক ফোর্স। শব্দ দূষণ বিধিমালাকে করা হচ্ছে আইন। করব না, আমি চেষ্টা করব এই মাসের মধ্যে শব্দ দূষণ বিধিমালাটা চূড়ান্ত করে গেজেট করে ফেলতে, এবং সেখানে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ক্ষমতা দেব। 2023 সালে বিভাগীয় শহরগুলোতে জরিপ করে পরিবেশ অধিদপ্তর। এতে দেখা যায়, রাজধানীতে সর্বোচ্চ শব্দ দূষণ হয় যাত্রাবাড়িতে 129.4 ডেসিবেল। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বেসরকারি বিনিয়োগের গতি কমছে। মূল কারণ হিসেবে ঋণের সুদ হার বৃদ্ধি, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তাকে সামনে আনছেন উদ্যোক্তারা। অর্থনীতিবিদরা বলছেন, গত 1.5 দশক একচেটিয়া সুবিধা নিয়েছে সরকার ঘনিষ্ঠরা, অন্যদিকে বঞ্চিত হয়েছেন প্রকৃত ব্যবসায়ীরা। তাদের মতে, বিনিয়োগ বাড়াতে এখন সংস্কারের মাধ্যমে ব্যবসার পরিবেশ উন্নয়ন জরুরি। 2016-17 অর্থবছর জিডিপির অনুপাতে দেশে বেসরকারি বিনিয়োগ ছিল 23.66 ভাগ। এরপর বিনিয়োগে তেমন গতি না আসায় বিদায়ী অর্থবছরে তা দাঁড়ায় 23.51 ভাগে। হাসিনা সরকারের পতনের পরও বেসরকারি বিনিয়োগে সুবাতাস আসেনি। গেল অক্টোবরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়ায় 8% ঘরে। অন্তর্বর্তী সরকারের কর্মসূচি ও পরবর্তী নির্বাচিত সরকারের বাণিজ্য নীতি কেমন হবে তা ভাবনায় রাখছেন বিনিয়োগকারীরা। সেই সঙ্গে তারা বলছেন, মূল্যস্ফীতি কমাতে কেন্দ্রীয় ব্যাংক দফায় দফায় সুদের হার বাড়াচ্ছে, এতে বাড়ছে ব্যবসার খরচ, কমছে বিনিয়োগ। একটা পলিটিক্যাল এন্ড ইকোনমিক আনস্টেবল সিচুয়েশনে এটা একটু ডিফিকাল্ট হবে। আমি জানি এরকম কিছু ইনভেস্টর আছেন যারা ইনভেস্ট করেছেন, কিন্তু ওরা এখন বলছে যে আচ্ছা একটু দেখি, ধরেন জমি কিনে আছেন, কিন্তু এরপরে ওনারা ইনফ্রাস্ট্রাকচার অন্য জিনিস বলছে আচ্ছা একটু ওয়েট করে দেখি, তারপরে করছে। যেখানে আমাদের অ্যাভারেজ ক্রেডিট, প্রাইভেট সেক্টর ক্রেডিট ছিল 13 থেকে 14%, সেটা এখন সে গ্রোথ কমে এখন হচ্ছে 8%। তার মানে আপনি বুঝতেই পারছেন দেশে কোনো বিনিয়োগই হচ্ছে না। গত 1.5 দশকে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে সরকার ঘনিষ্ঠরা বিশেষ সুবিধা নিয়েছে বলে মত অর্থনীতিবিদদের। তারা বলছেন, প্রকৃত ব্যবসায়ীরা ব্যাংক, কাস্টমস, সরকারি সেবা সংস্থায় হয়রানির শিকার হয়েছে, যা ক্ষতিগ্রস্ত করেছে বিনিয়োগের পরিবেশ। দুর্নীতির কারণে ব্যবসা খরচগুলো বেড়ে গিয়েছিল। সেই সব জায়গায় সংস্কার করাটা অতীতে কিন্তু দেখেছি কোনো আগ্রহ আমরা দেখিনি অতীতের সরকারের, এবং সংস্কার আগ্রহ ছিল না। তার বড় কারণই ছিল যে মুষ্টিমেয় গোষ্ঠীর কথা আমরা বলেছি, গোষ্ঠী স্বার্থ, তারাই সংস্কারগুলো বিরোধিতা করেছে, ব্যবসায়ী, আমলাতন্ত্র এবং রাজনীতিবিদরা মিলে। এখন অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় করণীয় হবে এই বাধাগুলোকে দূর করা। গত 4 দশকে জিডিপিতে শিল্পের অবদান দ্বিগুণ হয়েছে, অনেকটাই কমেছে কৃষিতে কর্মসংস্থান। তাই বেসরকারি শিল্প বিনিয়োগ না বাড়লে বেকারত্ব বাড়ার আশঙ্কা পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্রোহ ও ভালোবাসার কবি হেলাল হাফিজ আর নেই। বিকেলে রাজধানীর শাহবাগের একটি হোটেলে নিজ রুমে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বঙ্গবন্ধু মেডিকেলে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 76 বছর। তিনি ডায়াবেটিস ও কিডনি সহ নানা রোগে ভুগছিলেন। শনিবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। যৌবনের অমিত শক্তিকে শুভ কাজে ব্যয় করার এ আহ্বান সাহস যোগায় অনেককে।
অনুপ্রেরণা দেয় নতুন করে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার। সেই অনুপ্রেরণা যার কলম থেকে আসে তিনি হেলাল হাফিজ। কবিতার জন্য বাজি রেখেছেন জীবন, কবিতাকে সঙ্গী করেই কাটিয়েছেন এতগুলো বছর। এই বন্ধুর পথে হাঁটার মূল্য হিসেবে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা, পাঠকের অফুরান ভালোবাসা। 1986 সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে। দীর্ঘ 34 বছর পর 2019 সালে প্রকাশিত হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ বেদনাকে বলেছি কেদনা। হেলাল হাফিজের শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে নেত্রকোনায়। 1967 সালে নেত্রকোনা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উত্তাল 60-এর দশকে শুরু করেন লেখক হিসেবে যাত্রা। 69-এর গণঅভ্যুত্থানের সময় রচিত নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি হেলাল হাফিজকে খ্যাতি এনে দেয়। কবিতার জন্য পেয়েছেন বাংলা একাডেমি সহ বেশ কয়েকটি পুরস্কার। যদিও কবি বলছেন মানুষের ভালোবাসাই তার জীবনের শ্রেষ্ঠ অর্জন। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিল্পী, সঙ্গীতপ্রেমী ও সাংস্কৃতিক সংগঠকদের শ্রদ্ধা ভালোবাসার বিদায় নিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বরেণ্য এই শিল্পীর মরদেহ নেওয়া হলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু ও স্বজনেরা। এরপর মরদেহ নেওয়া হয় ধানমন্ডির ঈদগাহ মাঠে। সেখানে বাদজুমা জানাজা শেষে বিকেলে দাফন করা হয় বনানী কবরস্থানে। রবীন্দ্রসঙ্গীতেই যিনি কাটিয়েছেন জীবনের বড় অংশ, সে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়েই জানানো হলো শেষ বিদায়। শুক্রবার সকাল 10টার দিকে শিল্পী পাপিয়া সারোয়ারের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। একে একে শ্রদ্ধা জানান রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, পাপিয়া সারোয়ারের নিজের হাতে গড়া প্রতিষ্ঠান গীতিসুধা, সনন, সত্যেন সেন শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজনেরা। এ সময় তার অবদানের কথা তুলে ধরে বিশিষ্টজনেরা বলেন, রবীন্দ্রসঙ্গীত ছিল পাপিয়া সারোয়ারের ধ্যান জ্ঞান, এর প্রসারেই সাধনা করে গেছেন আজীবন। রবীন্দ্রনাথকে ধারণ করেছেন, লালন করেছেন, সারা জীবন চর্চা করেছেন, শুধু তাই না প্রয়োগও করেছেন। পাপিয়া সারোয়ারের প্রতি আমাদের অকৃত্রিম শ্রদ্ধা আরেকটি কারণে, তিনি রবীন্দ্রনাথের যে বেছানো পথ, যে আদর্শ, সেটি থেকে কখনো বিচ্যুত হননি। ৭১-এর স্বাধীনতার পর শান্তিনিকেতনে রবীন্দ্রসঙ্গীত নিয়ে উচ্চশিক্ষা নেন পাপিয়া সারোয়ার। দেশে ফিরে সঙ্গীত নিয়েই কাজ করেন নিরলসভাবে। ২০২১ সালে অর্জন করেন ২১শে পদক। মায়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তার মেয়ে। গান শুনে যারা বড় হয়েছেন তারাও জানিয়েছেন শুভকামনা। ক্যান্সার ভুগছে, ট্রিটমেন্ট হয়েছে 2 বছর ধরে। শেষ মুহূর্তে শান্তিতেই গিয়েছে, কোনো কষ্ট পায়নি। আর সবার দোয়া প্রার্থনা আমরা চাচ্ছি মার জন্য। সরাসরি গান শিখেনি, কিন্তু হয় না যে ভাবের শিক্ষক, মানে ওনার গান শুনে 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 অনেক গান শিখেছি, তো ওনার অভাবটা অপূরণীয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান ক্যান্সারে আক্রান্ত শিল্পী পাপিয়া সারোয়ার। শ্রেণী বৈষম্যহীন একটি দেশ গড়ে তুলতে 1971 সালে যুদ্ধ করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। প্রাণ দেন 30 লাখ শহীদ। অথচ বিগত 15 বছরে শাসনামলে মুখে মুক্তিযুদ্ধের কথা বলে ভোটাধিকার হরণ, মানবাধিকার লঙ্ঘন, অর্থনৈতিক লুটপাট চালানো হয়। মুক্তিযোদ্ধারা বলছেন, গত 3 মেয়াদে আওয়ামী লীগ ছিল মুক্তিযুদ্ধের চেতনার উল্টো পথে। 1971 সালে পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেন বীর মুক্তিযোদ্ধারা। 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় এই বিজয়। এত বছরেও প্রতিফলন দেখা যায়নি মুক্তিযুদ্ধের চেতনার। 71-এর রণাঙ্গনের সম্মুখ সারির যোদ্ধা সালে আহমেদ যুদ্ধ করেছেন 2 নম্বর সেক্টরে, ছিলেন ফেনী জেলার কমান্ডার। গত 15 বছরে পতিত হাসিনা সরকার মুক্তিযুদ্ধকে কেবল বিক্রি করেছে, চেতনার কথা বলে লুটপাট করে মুক্তিযুদ্ধকে করেছে অপমানিত। তারা কিভাবে মুক্তিযুদ্ধ বানাইয়া টাকা পয়সা কামাবে, মুক্তিযুদ্ধ বিক্রি করে টাকা পয়সা কামাবে, এটা ছিল তাদের লুটপাট। যেভাবে যেই পেরেছে মুক্তিযোদ্ধা, অনেক মুক্তিযোদ্ধা এমপি আছে যারা মুক্তিযুদ্ধ চেহারা দেখে নেই। মুক্তিযোদ্ধারা বলছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে এককেন্দ্রীকরণ করা হয়েছে। ইতিহাসে যার যা প্রাপ্য সম্মান তার কিছুই দেয়নি আওয়ামী লীগ। এটা তো আমি মনে করি মুক্তিযুদ্ধের চেতনাকে
বাণিজ্য হিসেবে নিয়ে গেছে। মুক্তিযোদ্ধা বানাইয়া আমাদেরকে মান সম্মান ডুবিয়ে ফেলছে সব কিছু, আর টাকাও রোজগার করছে কোটি কোটি টাকা। তরুণ প্রজন্ম বলছে শ্রেণী বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই ছিল মুক্তিযুদ্ধের চেতনা, অথচ বিগত 15 বছরে এই বৈষম্য কেবল বেড়েছে। কোনো অপশক্তি যদি সেটাকে ব্যবহার করার চেষ্টা করে সেগুলোর পিছনে আমরা সেগুলোর জন্য রুখে দাঁড়াবো। আমি কখনো ভোট দিতে পারিনি, ইভেন আমি আমার এলাকার একটা ছোট্ট নির্বাচন ইউপি সদস্য নির্বাচন, সেখানে যে শুনি যে আমার ভোট হয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। এই চেতনাকে ধারণ করেই এগিয়ে যাবে দেশ। যুদ্ধের চেতনার একটা তো প্রতিফলন কখন হয়, সে একটা দেশ গঠনে কখন ভূমিকা রাখে? একটা ভোটের মাধ্যমে, তাই তো? একটা ভোটের মূল্য এই ছাত্র সমাজ বোঝে। তো এই যে ভোটাধিকার হরণ, এটা কিন্তু মামুলি না, এবং এটা একটা নিতান্ত প্রহসন ছিল গত 15 বছরে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পাঠ্য বইয়ে যুক্ত করা হোক, দেশ থেকে বন্ধ হোক সব ধরনের অপতৎপরতা। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য এই দেশ নিরাপদ হবে, এমনটাই চাওয়া মুক্তিযোদ্ধাদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সয়াবিন তেলের দাম বাড়ানোর কয়েকদিন পরও সংকট কাটেনি বাজারে। বোতলজাত তেল পাওয়া গেলেও সরবরাহ কম খোলা তেলের। এদিকে সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে, সবজির দাম নাগালে থাকলেও কমেনি আলুর দাম। ব্যবসায়ীদের দাবি মেনে সোমবার সয়াবিনের লিটারে 8 টাকা বাড়িয়েছে সরকার, তবে এরপরও স্বাভাবিক হয়নি সরবরাহ। বাজারে নতুন দামের বোতলজাত সয়াবিনের লিটার বিক্রি হচ্ছে 175 টাকায়, তবে খোলা তেলের লিটার 185 টাকা। এরপরও চাহিদা অনুযায়ী মিলছে না খোলা তেল। আগের রেটে তো শেষ, সেগুলি নিয়ে কালকেও অনেক ঝামেলা হয়েছে, তো যাও এগুলি শেষ। এখন আবার নির্ধারিত একটা রেট দিয়ে দিছে, ওই রেটে এখন বিক্রি হচ্ছে। এটার জন্য ঝামেলা নাই, ঝামেলা রয়ে গেছে একটু খোলা তেলের উপর। এদিকে সপ্তাহের ব্যবধানে চালের কেজিতে বেড়েছে 2 টাকা পর্যন্ত। মোটা চাল মিলছে না 54 টাকার নিচে, আর সরু চালের কেজিতে গুনতে হচ্ছে কমপক্ষে 75 টাকা। দেখি তো প্রতিদিনই নজরদারি করতেছে, কিন্তু বাট যখন করে তখন ঠিক আছে, চলে যাওয়ার পরে তো যা তাই। এদিকে বাজারে বেড়েছে নতুন আলুর যোগান। নতুন আলুর দাম কমে 75 টাকায় এলেও পুরনো আলু বিক্রি হচ্ছে আগের দামেই, 75 টাকা কেজিতে। তবে দাম কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে 90 থেকে 110 টাকা কেজিতে। চলতে আছে কম, এখন আসতে আছে কম। পুরানো আলুর সরবরাহ অনেক কম, নতুন আলুর সরবরাহ বেশি, এর জন্য নতুন আলু আর পুরানো আলু সেম। ভরা মৌসুম চলায় নাগালে আছে সবজির দাম। শিমের কেজি মিলছে 40 টাকাতে, মূলার কেজি 20 টাকা, আর বেগুনের কেজিতে গুনতে হচ্ছে 50 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে শীত। উত্তরের 3 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবারের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও 20 ডিসেম্বরের পর তীব্র শৈত্যপ্রবাহের আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। এদিকে সকাল 9টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। মৌসুমের দ্বিতীয় মৃদু শৈত্যপ্রবাহের মুখে রাজশাহী, তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গা। এর মধ্যে তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস। শীতের এ তীব্রতা থাকতে পারে আরও 2 দিন। ঘন কুয়াশার কারণে উত্তরের জেলায় দৃষ্টিসীমানা নেমে আসতে পারে 100 মিটারের নিচে। সোমবার নাগাদ হতে পারে পরিস্থিতির কিছুটা উন্নতি। মৃদু আকারের শৈত্যপ্রবাহ, এটা রাজশাহী, চুয়াডাঙ্গা এসব জায়গাতে মৃদু আকারের শৈত্যপ্রবাহ আছে। ওভারঅল তাপমাত্রা অনেকটা যেটা নর্মাল যে তাপমাত্রা থাকে তার থেকে কম আছে। পরশু দিন বা তারপরের দিন তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা আছে, তো সেটা হয়তো বেশি দিন আপনার চলমান থাকবে না, হয়তো 3-4 দিন তাপমাত্রা একটু বাড়ার পরে আবার তাপমাত্রা কমবে। তবে 20 ডিসেম্বরের পর থেকে আবারও নিচে নামবে তাপমাত্রার পারদ। মৃদু মাঝারি পার হয়ে রয়েছে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা। 20 তারিখের পরে যে তাপমাত্রা আরও অনেক জায়গায় 10-এর নিচে নেমে যাবে, এবং মৃদু থেকে মাঝারি, এমনকি কোনো কোনো জায়গায় আপনার তীব্র আকার শৈত্যপ্রবাহ চলে আসতে পারে। আর যেটা হবে যে কুয়াশা এটাও থাকবে। ডিসেম্বর হয়তো আমরা 5-6 ডিগ্রি, আর এবার যেহেতু একটু কম তাপমাত্রা, সেক্ষেত্রে হয়তো যে ডিসেম্বরে আপনার হয়তো 5-6 নামতে পারে, কিন্তু যে মেন সে ঠান্ডা নামবে হচ্ছে জানুয়ারি। এদিকে শুক্রবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 15 ডিগ্রি সেলসিয়াস। ঢাকার আশপাশের এলাকায় তা ছিল 12 ডিগ্রিতে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।